আসসালামু আলাইকুম। ইফতারের পর আপনাদের রান্নাঘরের অবস্থা কেমন থাকে? আমার তো ঠিক এই রকম থাকে। সিঙ্ক ভর্তি থালা বাসন, চারপাশটা এলোমেলো, অপরিষ্কার হয়ে রয়েছে, মানে হুলস্থুল একটা ব্যাপার। কিন্তু এগুলো কোনো জিনিসেই কিন্তু আমি একদমই মনোনিবেশ করি না। একদম প্রায় চোখ বন্ধ করে ১ কাপ চা বানানোর জন্য পানি বসিয়ে দেই চুলায়। চায়ের জন্য সমস্ত প্রিপারেশন নেই এবং ১ কাপ চা বানিয়ে নিজের মাথাকে মনকে ঠান্ডা করার জন্য সেটা বসে বসে একাই উপভোগ করি। ইফতারির পর মূলত ১ কাপ চা যদি আমার না হয়, আমার না মাথা একদমই খুলতে চায় না। আপনারা মূলত ইফতারির পরপর কী করেন? আমাকে জানাবেন কমেন্ট করে। আর বিশেষ করে চা বানানোর জন্য আমি এই লম্বা হাতলওয়ালা একটা চামচ এনেছি। দামটা খুবই কম, মাত্র ২০ টাকা। এটা দিয়ে চাটা নাড়াচাড়া করতে বেশ সুবিধা হয়। ছোট হলে হয় কি হাতের মধ্যে ছ্যাঁকা লাগে, একটু কষ্ট হয়। তো চা নাস্তা খেয়ে তারপরে এসে পড়েছি আবার রান্নাঘরে। শুধু তো নিজে খেলে হবে না, আমার ছানাপোনাদের খাবারটাও তো তৈরি করতে হবে। আমার ছানাপোনা বলতে আমার গাছগুলোকেই বোঝাচ্ছি। মধ্য বয়সে এসেও কিন্তু গাছের জন্য প্রচণ্ড মায়া কাজ করে। তারা যদি একটা মরে যায় তবে দুঃখের আমার শেষ থাকে না। তবে যদিও আমার স্বামী বেচারা এটাতে একটু মনক্ষুণ্ণ হন, বিরক্ত হন। তিনি বলেন, তুমি তো পরিচর্যা করো, তারপরেও যদি মরে যায় তাহলে কি করবে? কিন্তু আমি আমার মনের অনুভূতি কাকে বোঝাবো বলেন? আসলে গাছ যারা ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারে গাছ মরে গেলে তার জন্য কতটা কষ্ট হয়। তো আমি চাল ধোয়া ডাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম, আর তার সাথে পেঁয়াজের খোসাগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই পানিটা গাছের জন্য যে কতটা ভালো এটা আমি হাড়ে হাড়ে বিশেষ করে না এখন টের পাচ্ছি। আমার বারান্দায় যেহেতু একদমই রোদ নেই, একদমই অল্প আলো, তো অল্প আলোতেও মাশাআল্লাহ গাছগুলো ভালোই হচ্ছে। তাহলে কিন্তু আপনারাও এভাবে লিকুইড পানীয়টা গাছের জন্য ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।